সিলেকশন প্যানেল কিন্তু আপনি জানেন যে আমরা যখন কাজ করি ম্যাচ জিতি, কেউ তো আমাদেরকে একটা ধন্যবাদও জানায় না। সবসময় দেখি যে যখন ম্যাচ হেরে যায় তখন সমালোচনার তীরটা সিলেকশন প্যানেলের দিকে দিয়ে দেয়। এটাই একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে আমরা ধরে নিয়েছি। এগুলি কিন্তু চলতে থাকে। তো সুতরাং দেশটা এমনই বুঝছেন, এখানে সমালোচনা করাটা খুব প্রাউড ফিল করে মানুষ, যেটা আপনাকে অ্যাপ্রিসিয়েট করাচ্ছে। সামনে অ্যাপ্রিসিয়েট যারা করে ওদের পিছিয়ে সমালোচনাটা সবচেয়ে করে। কিছু কিছু ব্যাপার আছে না জেনে সমালোচনা করে অনেক, এবং জেনেও সমালোচনা করে। তো সুতরাং এগুলো নিয়ে আক্ষেপ নেই। আপনি দেখবেন যে আমাদের সমাজের এখন অনেক কিছু ব্যাপার আছে মানুষের। দেখেন, আপনার রাস্তায় যখন চলছেন আপনি দেখবেন উল্টা পথে রিক্সা নিয়ে চলে আসছে, উল্টা পথে চলাতে আইন ভাঙায় ওস্তাদ সবাই। আপনি কিছু বলতে চাইলে আপনার দিকে তেড়ে আসে। এগুলো কি সমাজের অবক্ষয়? আপনি কোনো কিছু মানেন না। তো সুতরাং যখনই আপনি ফেসবুক যখন আপনি করবেন একটা লোক সম্বন্ধে লেখার জন্য একটু চিন্তা করতে, আমি যার সম্বন্ধে লিখছি উনি কি, এগুলি তো আপনি বাদ বিচার করেন না। আপনি তো ঠিক এইভাবেই চলে যান। তো সুতরাং আপনার জায়গা থেকে যদি মানুষকে যদি সম্মান দিতে না চান, এটা তো পরিবার থেকে আসে, তাহলে আপনি মানুষকে সম্মানটা দিবে কোন জায়গায়? আমি আপনাকে যদি রেসপেক্টটা দিই, আপনি তো আমাকে রেসপেক্টটা দিবেন। তো সুতরাং এগুলি চিন্তাভাবনা করতে হয়। এবং আপনার মাথায় শুধু ক্রিকেটটাই ছিল? অবশ্য ক্রিকেটের বাইরে আমরা কোনো দিন কোনো কিছু এখনও আমি চিন্তা করতে পারি না। আমাদের এই সামাজিক গণমাধ্যমে যেভাবে চলে, আপনি সাকসেসটাকে কেউ দেখে না। আপনি দেখবেন খেলোয়াড়রা এত ভালো পারফর্ম করেছে, এগুলো দেখে না। যখনই একটা খেলোয়াড় দুটো তিনটা ম্যাচ কিন্তু খারাপ খেলতে শুরু করে, তখনই কিন্তু সমালোচনার তীরটা ওর দিকে শুরু করে। এটা কিন্তু এটা সমাজের একটা অসুস্থতার মতো কাজ করে। অনেকগুলি লোক যে এত কথাবার্তা বলে, ওদের ক্রিকেটের ব্যাকগ্রাউন্ডটা কী এটাও তো আপনাদের জানতে হবে। আপনি চাইলে ফট করে মুখ দিয়ে একটা কথা, সোশ্যাল মিডিয়ায় একটা কথা আপনি লিখে দিতে পারেন, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে আপনার ক্রিকেটের জন্য আপনার কী হবে। তো আপনি কি ক্রিকেট খেলেছেন, 22 গজের কোনো দিন নেমেছেন, দৌড়েছেন, বা আপনি ক্রিকেটের জন্য কী বা করেছেন? মুখে কথা বলতে তো অনেক কিছু বলে দেওয়া যায়, কিন্তু আসল বাস্তবতা জানতে হলে তো আপনার ক্রিকেটের ভিতরে ঢুকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কী বললো, কে কী সমালোচনা, দেখারও বিষয় না। আমি এগুলি ফলো করি না, ফেসবুক অ্যাকাউন্ট নেই। ওয়ার্ল্ড কাপে যখন সাইন করতে যাচ্ছে টিম, ঠিক ওই সাইনের 1 মিনিট আগেও আমি তামিমকে ফোন করে বলেছি, অ্যাজ এ চেয়ারম্যান সিলেকশন প্যানেল অবশ্যই আমার রাইট আছে যে তোকে টিমে ইনক্লুড করার জন্য। ও আমাকে বলছে চাচা, এবং স্পিকার অন করে আমরা তিনজনে কথা বলেছি, এবং সে সরাসরি না আমাদেরকে বলেছে সে দল থাকবে না রাখার জন্য। আমরা যখন সিলেকশন প্যানেলে এসেছি তখন টেস্ট ক্রিকেটে 0.5% ম্যাচ জিততো, ওখান থেকে আপনার 5% উন্নতি হয়েছে। আপনার ওডিআইতে 10% ছিল, ওখান থেকে 36%-এ গিয়েছেন। আপনার T20 তো অলমোস্ট 0% ছিল, ওখান থেকে ওভার 10% গিয়েছে। তো সুতরাং এই অ্যাচিভমেন্টগুলি তো আপনি ফেলে দিতে পারেন। এই অ্যাচিভমেন্ট আসছে বলে তো এখন দলকে নিয়ে সবাই স্বপ্ন দেখে। ক্রিকেটের গ্রাফটা কিন্তু সবসময় একই ধারায় চলে না, এখানে আপনার আপস অ্যান্ড ডাউন থাকবেই। সব কিছু মানিয়ে চলা এবং দিন শেষে পারফরমেন্স ইজ সবচেয়ে ইম্পর্টেন্ট। তো সেই জায়গাটা নিয়ে কাজ করা এটা অনেক চ্যালেঞ্জিং ছিল, এবং অনেক অনেক চ্যালেঞ্জ পার করতে হয়েছে। এবং সব কিছু মিলে আমি বলবো যে এটা ঠিক মাঝামাঝি অবস্থানে এটাকে মূল্যায়ন করতে পারেন। ডান বাম সামনে পিছে দেখলে আপনি যে কোনো ফরম্যাটে দল রেডি করে দিতে পারেন। আপনার কাছে কিন্তু যে সোর্সগুলি আছে, যে ফাস্ট বোলিংয়ের একটা ইউনিট আছে, আপনার খালি আপনার হোমসোয়েলে খেলার জন্য না, এব্রোডের জন্য কিন্তু আপনার দল এখন রেডি আছে। তো আমি মনে করি যে এটার কিন্তু প্লেয়ারদের অবদান সবচেয়ে বেশি। প্লেয়াররা কিন্তু যথেষ্ট এক্সপেরিয়েন্স এখন, এবং ওদের এই চেষ্টার ফলেই কিন্তু আজকে এই জায়গায় এসছে। এখানে সিলেকশন প্যানেল তো খালি টিম সিলেক্ট করে দিয়েছে, কিন্তু প্রধান কাজটা তো খেলোয়াড়দের পারফর্ম করা এবং টিম ম্যানেজমেন্টের কাজ করা। তো সব কিছু মিলে ইটস এ টিম ওয়ার্ক, এবং টিম ওয়ার্কের জন্য কিন্তু বাংলাদেশ ক্রিকেটের অবস্থানটা আজকে এই জায়গায়।